রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও এখন আপাতত ভালো আছি। অনেক দিন ধরে আমি তোমাদের সাথে রেগুলারলি ব্লগ শেয়ার করতে পারছি না। এটা অনেক কদিন আগেকারই যদিও ফ্রি ভিডিওটা নেওয়া ছিল, তো আমি সেটাই তোমাদের সাথে আপাতত শেয়ার করছি। শারীরিক একটু অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারছি না, সো প্লিজ কেউ কিছু মনে করো না। আমি একটুখানি সুস্থ হয়ে যাই, তারপরে আমি রেগুলার ব্লগ দেবো। আপাতত আমি যেটুখানি করে পারছি ক্লিপিং আমি নিয়ে রাখছি, সেগুলোই আমি এখন কটা দিন শেয়ার করব। তারপরে যখন আমি একটুখানি মানে ঠিকঠাক হয়ে যাই, তারপরে আমি তোমাদের সাথে র্যান্ডামলি ব্লগ শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ও বাড়িতে থাকার কার্তিক পুজোর সময় শেষ দিন, মানে কার্তিক পুজোর সময় যেদিন আমি আসি সেই দিন। আমার যদিও আসার কথা আগে থেকে ফাইনাল ছিল না, হঠাৎই ও গেছিলো, তো হঠাৎ তারপরে দ্বিতীয় দিনের দিন বললো আমাকে আসতে হবে। তো সেই কারণে একটু মনটা মরা মরা বটে। কারণ যখনই মেয়েরা বাপের বাড়ি থেকে হয়তো আসে তাদের মন খারাপ হয়। তো যাই হোক, তো আজকে এখন মোটামুটি আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম দুপুরবেলার পর থেকে, এখন প্রায় 4টে বাজে। আর এখানে যেহেতু আমরাই পুজোটা করি, তো যখন ঠাকুর বার করা হয় তখন আমাকে দিয়ে ফার্স্ট বরণটা করানো হয়। তো আমি রেডি হয়ে চলে এসেছিলাম, তখন আর একদম কিছু মন করছিল না, যেন তেন প্রকারে আমি শাড়িটা একটু যা হোক করে জড়িয়ে নিয়েই আমি উপরে চলে এসেছিলাম। নইলে যদি থাকতাম, ইচ্ছা ছিল যেমন করে বিজয়ার সব সেজে গুজে বরণ করে তেমন করে করারই। এর আগে 1 বছর আমি ছিলাম, তখন কিন্তু আমি ওরকমই একদম রেডি টেডি হয়ে প্রপার আমি বরণ করেছিলাম। বাট এবার আর সেরকম মন ছিল না, কারণ আমি জানছিলাম যে সময় একদম এবার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই বিকেল দেখতে দেখতে সন্ধে হয়ে গেলেই রাতে খাওয়া দাওয়া করে শুলেই তারপরের দিন মানে ভোরবেলাতেই আমাদেরকে বেরোতে হবে। আমাদের বেরোনোর টাইমটা একদম অটপটা টাইম ছিল এবার। অন্যবার যদিও আমাদের সময় থাকে 3:40 আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন থাকে, বাট এইবার আমাদেরকে অনেক ঝামেলা পুইয়ে তারপর আসতে হয়েছে। যদিও এবার বিসর্জনের সারাটা রাত একদম মানে জেগে থাকার কারণে, এবং এই আজকের দিনে বিসর্জনের পরের দিন মানে 21 তারিখ সকাল থেকে না শুয়ে একটা লাভ হয়েছিল বটে। রাতের বেলা যখন ওই 3টের সময় উঠে আমি বেরিয়েছি, যা কান্নাকাটি করেছি, তারপরে ওই যে আমি আদিসপ্তগ্রাম থেকে ঘুমিয়েছি, আদিসপ্তগ্রাম থেকে ঘুমাতে ঘুমাতে আমি কখন হাওড়া পৌঁছে গেছি। হাওড়াতে জাস্ট নামিয়ে আমাকে আবার আমরা ক্যাবে বসলাম। তো ক্যাবে করেও যে আমি কখন চিতপুর মানে কলকাতা স্টেশনে পৌঁছালাম আমি জানি না। ওখানে পৌঁছানোর পরেও আমরা রেস্ট রুমে প্রায় ঘন্টাখানেক, ঘন্টা 1.5 ঘন্টা ওখানেও বসেছিলাম, কারণ বাইরে বেশ ঠান্ডা ছিল, আর ও চাইছিল না আমার ঠান্ডা লাগুক, ওই জন্য আমরা রেস্ট রুমেই বসেছিলাম। সেখানে মানে খানিকটা সুবিধা আছে, আমি এর আগে যদিও জানতাম না। তো ওখানে বসে বেশ অনেকটা সময় গেছে, ঠান্ডাও লাগেনি এবং গরমকালেও সুবিধা, এসি চলবে। ওই জন্য যারা জানো না তাদেরকে জন্য আমি বলে দিলাম, আর যারা জানো তাদের তো বলার কথা না। আমি এরপরে পাটনাতে যখন আবার পাটনা নয়, হাজিপুরে যখন আমরা আবার ওখানে রেস্টরুমে আমরা ছিলাম, সেটার আমি ক্লিপিং নিয়েছি। আমি তারপরে বলছি দেখো এখানে আমাদের এইভাবে সিঁদুর লাগিয়েছিল। তো এগুলোই হচ্ছে মানে আনন্দ। আবার একটা বছরের অপেক্ষা আমাদের করে থাকতে হবে, এইসব করতে করতেই মানে সময়টা বেরিয়ে যাচ্ছে। এবার যেন আমি ও বাড়িতে গেছি আমি একদম বুঝতেই পারিনি কখন গেলাম, কখন হাওয়ার মতন এক ঝটকায় গিয়ে পুজো টুজো কাটিয়ে আবার আমি একদম ঝট করে যেন এখানে চলে এলাম, বুঝতেই পারলাম না। এখানে চলে আসার পেছনে যদিও একটা রিজন ছিল, সে কারণেই এনেছে। তো যাই হোক, এখন আমি অ্যাট প্রেজেন্ট গোরখপুরেই রয়েছি, আমি সেখান থেকে ভিডিওগুলো শেয়ার করছি। আর আমি আবার খুব তাড়াতাড়ি আবার কিন্তু আমি কলকাতায় ফিরবো। তো যাই হোক, এই যে দেখতে দেখতে আমাদের ঠাকুর প্রতিমাকে এখন মানে বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে। দেখো এখানে বিসর্জনও হয়ে যাচ্ছে। সময় কি তাড়াতাড়ি বেরিয়ে যায়, এতগুলো দিন অপেক্ষা করলাম যে সময়টার জন্য, দেখো সেই সময়টা পার হয়ে গিয়ে আবার অপেক্ষা করার সেই দোরগোড়ায় দাঁড় করিয়ে দিল, আবার 1 বছরের অপেক্ষা। যাই হোক, দেখতে দেখতে 1 বছর অপেক্ষা বলছি, দেখতে দেখতে কিন্তু আবার দেখো 1টা মাস কিন্তু পারও হয়ে এলো। মনে হচ্ছে যেন এই তো কালকের কথা আমি বলছি। তো এখানে টিসর্জন দিয়ে এসে তারপরে যখন মণ্ডপটা দিচ্ছে, তখন কিন্তু মনটা ভারী বিষণ্ণ, একদম খালি খালি লাগছিল, খুবই বাজে লাগছিল। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে তার পরের দিনের
মানে যখন আমরা পাটনা পৌঁছাচ্ছি কিন্তু, ঠিক আছে। তার আগে আমি ক্লিপিং দিতে পারিনি, কারণ চিতপুর থেকে আমাদের পাটনার ট্রেন ছিল, তখনও আমি ঘুমিয়েছি। ওই জন্য পাটনা নেমে, এটা হচ্ছে পাটনা স্টেশন। তো যাই হোক, পাটনা স্টেশনে নেমে ফার্স্টে আমাদের এখানে ক্লক রুমে আমরা আমাদের লাগেজগুলো রাখা হয়েছিল। লাগেজগুলো রেখে তারপরে তখনই আমি বলতে গেলে প্রকৃতভাবে জেগেছি। তার আগে আমি পুরোটা রাস্তায় আমি ঘুমিয়েছি, আমি বুঝতে পারিনি কখন যে আমি অত কিছু পার করে আমি এসে পড়েছি, সেটা আমি জানি না। এখনও আমার ঘুম ঘুম ঘোর। তো যাই হোক, এখানে এসে গেছিলাম। তো পাটনায় এসে আমাকে ফার্স্টেই বললো যে চলো তোমাকে তাহলে এখানের একটা পার্ক আছে, ওই পার্কটা দেখিয়ে নিয়ে আসি। পাটনা স্টেশনটা বেশ বেশ সুন্দর মতন, দেখো চারিদিকটা বেশ সাজানো গোছানো। আর সামনেই একটা খুব সুন্দর মন্দির আছে। সময়টা একটু কম ছিল বলে মন্দিরের ভেতরে আমাদের আর ঢোকা হয়নি। দেখো সামনে এখানে এই যে ট্রেনের ইঞ্জিনটাকে দিয়েও বেশ সুন্দর ডেকোরেশন করে রেখেছে। এই যে এই পার্কটা এসেছি দেখানোর জন্য আমাকে নিয়ে এসেছি, কিন্তু আমাদের জানো তো একটু লেট হয়ে গেছিলো। পার্কে এসে তো গেছিলাম, পার্কটা দেখেছি, বাট অন্ধকার অন্ধকার। যদি একটু দিন থাকতো তাহলে বেশ ভালো হতো। এখন দেখো, দেখলে বুঝতেই পারছো এখন কিন্তু অতটা ঠান্ডা কিন্তু তখনও পড়েনি। তখনও কিন্তু আমি নর্মালি সালোয়ার পরেই গেছিলাম, তখন অতটা ঠান্ডা লাগছিল না। সকালবেলার দিকে একটু ঠান্ডা লাগছিল। দেখতে পাচ্ছ পার্কটা কি সুন্দর, বিদেশি বিদেশি লুক লাগছিল। মানে যখন আমি দেখছিলাম আমার বিদেশি যে রাস্তাঘাটগুলো দেখায় টিভিতে, সেরকম সেরকম আমার বেশ খুব পছন্দ হচ্ছিল। দেখতে দেখতে দেখো একদমই কিন্তু অন্ধকার ঘনিয়ে এসছে, এরপরে একদম কিছুই দেখা যাবে না। আমাদের সময়টা একটুখানি ওলট পালট হয়ে গেছে। ওই জন্য এই যে এখানে এই বুদ্ধা টেম্পল যেটা দেখছো, এটাও খুব সুন্দর, কিন্তু এর ভেতরেও আমরা যেতে পারিনি। মানে অনেকটা সন্ধে হয়ে গেছিলো বলে আমরা অ্যাভয়েড করে গেছিলাম যে না আর যাবো না। এ দেখো ভেতরে কত সুন্দর লাইট দিয়ে দিয়ে রাস্তাগুলো করা ছিল, একদম নির্জন কিন্তু লাগছিল। বাট আমরা যেই জায়গাটায় যাচ্ছিলাম সেই জায়গাটায় গিয়ে কিন্তু দেখছি বেশ ভালোই লোকজন ওখানে রয়েছে। এখানে একটা ফাউন্টেন শো হয়, মেনলি আমরা ওটা দেখার জন্যই এসেছি। আর সেটা সব সময়ই 6টার পর থেকেই হয়। তো এখান থেকে মানে যখন আমরা ফাউন্টেন শো দেখতে যাচ্ছি তখন থেকে এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এখানে এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, ভেতরে আমাদের যাওয়া হয়নি। এই মন্দিরটার একদম সামনেই কিন্তু দেখো ফিজিক্সওয়ালা, মানে যারা অনলাইনে দেখবে, যেমন খান স্যার, ওরকম যারা পড়ান, স্টাডির সাথে যুক্ত, সেরকম ফিজিক্সওয়ালা ওনার মানে ফিজিক্সওয়ালার, মানে যেখানে হয়তো বাড়ি হতে পারে বা এখানে হয়তো উনি ক্লাস করান, তো সেটারই দেখা যাচ্ছিলো বলে আমি এবার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসি এখানের ফাউন্টেন শো। দেখো ওপরে যেটা দেখা যাচ্ছে না অল্প অল্প ধোঁয়া ধোঁয়া, ওটা কিন্তু সব কিন্তু ফোয়ারা। হ্যাঁ, আর এখানে লাইট দিয়ে সব পাটনা বিহার এইসব সম্পর্কে সব কিছু বোঝাচ্ছিলো। এখানে মিউজিক দিচ্ছিলো, তো সেই জন্য আমি সেটাকে মিউট করে সাউন্ড ওভার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের রাস্তা কিন্তু শেষ হয়নি। আমরা এখান থেকে গিয়ে আবার ক্লক রুম থেকে ব্যাগ ট্যাগ নিয়ে দেন আমাদের কিন্তু প্রায় 2.5 ঘন্টা কিন্তু আবার আমাদের ক্যাবে করে যেতে হয়েছিল হাজিপুর। ঠিক পাটনা থেকে হাজিপুর যেতে হয়েছিল, তার রিজন হচ্ছে পাটনা থেকে এই পাশে গোরখপুরের ট্রেন আসে না, ঠিক আছে। পাটনার থেকে হাজিপুরে আসার জন্য একটা খুব বড় 10 কিলোমিটারের একটা ব্রিজ পড়ে, তো সেই ব্রিজটার জন্যই মেন পাটনা হয়ে যায় না। ওই পাশে ট্রেন আলাদা কেটে পেরিয়ে যায়, আর এই পাশে ট্রেনগুলো আলাদা হয়। তো আমরা যেহেতু চিতপুর টু পাটনা দেন হাজিপুর টু গোরখপুর আমাদের ছিল, সে কারণে আমাদের কিন্তু এতভাবে আসতে হয়েছে। আর তার একটাই রিজন হচ্ছে কোনো রকম টিকিটের ব্যবস্থা হচ্ছিল না, মানে একভাবে টিকিট পাওয়া যাচ্ছিল না, ওই জন্য আমাদের অত কষ্ট করে আসতে হয়েছে। তো আমরা প্রায় ওই যে পাটনা থেকে এই সবগুলো দেখা হয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে আমাকে খাইয়ে দাইয়ে বেশ একটা ভালো মাটন হাউস ছিল, সেখান থেকে আমাকে বেশ মাটন আর রাইস খাইয়ে নিয়ে তারপরে আমাকে নিয়ে ও ক্যাবেতে ওঠে। দেন ওখান থেকে খানিকটুকু আমি সেখানে একটুখানি আমার ঝিমঝিম লাগছিলো, খানিকটুকু ঘুমিয়েছি, আবার খানিকটুকু কিন্তু আমি ওই ব্রিজটা রেকর্ডিং করেছি। এখানে কিন্তু এই ব্রিজটা এতটাই বড়, আমরা দিনের বেলায় গেলে একটু বেশি ভালো বোঝা যেত, কিন্তু যেহেতু গাড়িতে করে গেছি তো ওই জন্য অতটা ভালো বোঝা যায়নি, কিন্তু তাও আমি চেষ্টা করেছি। আরও একটা সোনপুর বলে কোনো একটা মেলা বসে, এখানে আমি ওটারও ক্লিপিং নিয়েছি, এরপরে দেখতে পাবে সেই ক্লিপটায়। সেই ক্লিপিংটার মধ্যে মানে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, এমন একটা মেলা এতটা জায়গা জুড়ে বছরে একবারই বসে, আর সেখানে হাতি থেকে শুরু করে বিয়ের কনে পর্যন্ত, মানে এনাদের কথা অনুযায়ী ওখানে সব পাওয়া যায়। মানে ওখানে একটা হিউম্যান থেকে শুরু করে একটা পেট পর্যন্ত সবই বিক্রি করা হয়।
আমি শুনে খানিকটা অবাক হলাম। যদিও আমার সময় থাকতো না, আমি কিন্তু মেলাটা একবার দেখতে যেতাম বটে। তো যদি কারোর এই ব্যাপারে কিছু জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমিও ওটা পুরো ব্যাপারে জানবো। কারণ অর্ধেক সত্যি জানাটা কিন্তু ঠিক নয়। তো আমি যেটুখানি জানি আমি সেটুখানি বললাম, যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে ইনফরমেশানটা দিও, তাহলে আমারও জানা হয়ে যাবে। তো যাই হোক, ওখানে ওই সব দেখে টেখে আমরা কিন্তু এই যে বাটন হাউসে চলে এসেছি। এখানে কিন্তু আমার এখনও ঘুম আমার একদম ঘুমের ঘোর কাটছিল না। আর আমার মনে হচ্ছে যেন আমাকে স্বপ্ন থেকে তোলা হলো, যে আমি বাড়িতে গেছিলাম, দেন সেখান থেকে আমাকে আনা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা এই যে এই মিট হাউসটাতেই আমরা খেতে গেছিলাম। তো সেখান থেকে আবার আমরা চলে আসি, কারণ এখানে থেকে আমাদের ক্লক রুম থেকে তো আমাদের লাগেজগুলো নিতে হবে। তো ক্লক রুম থেকে লাগেজ নেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম, সেটা সামনে। আগে জানতাম না, কিন্তু এখন কিন্তু বুঝতে পেরেছি এই যে লাগেজপত্র নিয়ে যদি কেউ ঘুরতে যায় তাদের জন্য কিন্তু খুব সুবিধা আছে এই যে ক্লক রুমটার থাকাতে। তো যাই হোক, ক্লক রুম থেকে আমরা এই সব ব্যাগ দুটোকে নিয়ে নিয়েছি। বেশি লাগেজ ছিল না বটে, তাও ওখান থেকে নিয়ে এবার আমরা ওই ক্যাবের ওয়েট করছিলাম। তো ক্যাবের জন্য ওয়েট আমরা পাটনা স্টেশনের সামনেই করেছিলাম। দেখো আমাদের ক্যাব চলেও এসেছে, আমরা বসেও পড়েছি। পাশের এই ভিডিও ক্লিপগুলো আমি আবার একটু একটু করে নিচ্ছিলাম। বেশ সুন্দর, পাটনা শহরটাও বেশ ভালো, যেমন ক্যাপিটাল হয় সেটাই। তো আমি তো এর আগে কখনো পাটনা আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম পাটনা আসা। তো যাই হোক, ওখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবার দেখো একটুখানি বেরিয়ে এই যে শুরু হলো এই ব্রিজটা। এই ব্রিজটা আমি পুরোটা ভিডিওটা নিইনি বটে, কিন্তু যেটুখানি নিয়েছি সেটুখানিতেও মোটামুটি বুঝতে পারবে। ব্রিজটা কিন্তু অনেকটা, আমি কিন্তু কেটে 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 ক্লিপিং নিয়েছি। আর যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছিলেন যে এই ব্রিজটা তো এতটা লম্বা, ওই জন্য এখানে যেতে এতটা সময় লাগে। টোটোও যায়, কিন্তু রাতের বেলার দিকে না টোটো করে গেলে হাওয়া ঠাওয়া লাগতো বলে, ওই জন্য টোটো বলছি, অটোও যায়, কিন্তু অটোতে গেলে না খুব হাওয়া লাগতো। তো যাই হোক, অটোতে করেও মানে ওখানে যাওয়ার ব্যবস্থা আছে, এমন নয় যে শুধু গাড়িতেই যেতে হবে। তো যাই হোক, আমরা এইসব কথাবার্তা উনি কিছু কিছু বলছেন, এইসব শুনতে শুনতে আমরা হাজিপুরে পৌঁছাই। যদিও হাজিপুর স্টেশনে আমাদের পৌঁছে কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, একটুখানি চিন্তামুক্তও ছিলাম। কারণ জানো তো, ট্রেনের রাস্তা এত কাটাভাবে যেতে গেলে তখন খুব গণ্ডগোল বলে মনে হয়। তো যাই হোক, দেখতে দেখতে দেখো আমরা কিন্তু হাজিপুরে পৌঁছে গেছি। এখানে একটা মন্দিরও ছিল। তো যাই হোক, সেই মন্দিরটা দেখলাম, দেখে এই যে হাজিপুরের স্টেশনের এন্ট্রান্স, এখান থেকে ওই যে স্টেশন দেখা যাচ্ছে। তো এখানে এসে আমি আবার বলছিলাম যে চলো, ভালোই হলো, একবারে কত জায়গা ঘুরে ঘুরে আমাদের আসা হলো। মনটা খারাপ, আবার এই সব দেখতে দেখতে যাচ্ছি। মানে এবার আমার না বুঝতেই পারছি না, অন্যবার যেন আমি একদম কাহিল হয়ে পড়ি। তো এবার এত হাঁটা চলা এদিক ওদিক সেদিক হয়েছে, একদম হজবরল। দেখো, বললাম যেমন হাজিপুরের এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর। দেখো কি সুন্দরভাবে তোমার ওখানে আঁকা রয়েছে। আঁকা না, এগুলো অ্যাকচুয়ালি জানো তো একটু উঁচু উঁচু যেমন ডিজাইন করা থাকে না, সেই রকম মতন। আর গোল্ডেন কালারের এরকম পেন্ট করা, বেশ সুন্দর লাগছিলো আমার। ওই জন্য আমি এটার আবার ক্লিপিংগুলোও নিয়েছিলাম। যাই হোক, নিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তো যাই হোক, এখান থেকে আমাদের কিছু জলের বোতল টোতল কিছু নেওয়া ছিল, সেগুলো নিয়ে ঠিয়ে তারপর আমি বসেছিলাম মেনলি, কারণ ও গেছিলো এখানে ওয়েটিং রুম দেখতে যে কোথায় রয়েছে, কারণ একটা এতে তো এক জায়গাতেই থাকে। তো যাই হোক, এই যে আমি এখানে ব্যাগ নিয়ে এখানে বসেছিলাম খানিকক্ষণ। বসতে বসতে দেখছি সামনে একটা অদ্ভুত রকমের ট্রেন গাড়ি এসছে, যে গাড়িটা পুরো জালি ওই জন্য আমি আবার তোমাদেরকেও দেখালাম। তোমরা একটু কেউ যদি জেনে থাকো যেটা কিসের জন্য বা কী করার জন্য এটা ইউজ হয়, একটু জানিও। এই হচ্ছে ওয়েটিং রুম। এখানে পার আওয়ার্স 20 টাকা করে লাগে পার পারসন, আর বাচ্চাদের 12 টাকা করে। এখানে কিন্তু বেশ ভালো। এখানে আমরা মোটামুটি আমাদের 4 ঘন্টা বসতে হয়েছিল। তারপরে আমাদের 1টার সময় ছিল ট্রেন, যা তোমার হাজিপুর টু গোরখপুর। তো যাই হোক, আমরা ট্রেনে উঠেও পড়েছি। তারপরে আমি যেহেতু মানে এর আগে আমি হ্যাঁ, এর আগে যখন আমি ট্রেনে উঠেছিলাম তখন আমি ক্লিপিং দিতে পারিনি। আর এখন, কারণ তখন আমি একদম ঘুমের ঘোর আর সকাল আর এখন আমি যেহেতু এখান থেকে মানে প্রায় মধ্যরাতে আমি ক্লিপিংটা নিচ্ছি, তো তখন দেখালাম। হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট এসির
এটা আমি মানে শো অফ করছি না, এটা শুধু জাস্ট এই কারণে বলছি কারণ অনেকের তো জানা থাকে না, এটা কিন্তু দুটো সিটেরও হয়। যদিও আমাদের ওই সিটটাই কিন্তু অ্যাভেলেবেল ছিল, আমাদের চাইলে ওরা দিতে পারতো, বাট দেয়নি। এর আগে যখন আমরা ট্রাভেল করেছিলাম তখন কিন্তু আমাদের ওটাই দিয়েছিল। এটা কিন্তু 4টে সিটের ছিল, বাট ফরচুনেট আর কেউ আসেনি, আমরা দুজনই ছিলাম। তো এখানের বেশ একটু ভালো ব্যবস্থা, মানে ব্যবস্থাটা একটু ভালো, সিটগুলো একটু বড়, মানে সিঁড়িগুলো বেশ ভালো। আর ওই আগে যখন আমরা ফার্স্ট এসিতে গেছিলাম সেখানে কিন্তু ওয়ার্ড্রোব এইসবও ছিল, এখানে শুধু ওয়ার্ড্রোবটা স্কিপ করে এখানে আরও দুটো সিট দেওয়া রয়েছে। এখানে দেখো একটা টাওয়াল, তারপরে বেডশিট, এগুলো সব মানে খুব বেশ ভালো দেয় অন্য সময়গুলোর থেকে, এইটাতে একটু ভালো। একটা টাওয়ালও দিয়েছিল। তো যাই হোক এইসবগুলো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। নেওয়ার পরে এখানে যে এই যে টানা তারপরে ঘুম দিয়েছে, একবারে কিন্তু আমার ঘুম ভেঙেছে গোরখপুরে এসে। এই দেখো এবার কিন্তু আমাদের ট্রেন মোটামুটি চলতে শুরু করে দিয়েছে। আমরা একদম ফাইনাল ডেস্টিনেশন আমরা গিয়ে কিন্তু পৌঁছাবো, আর সেটা হচ্ছে গোরখপুর। তো হাজিপুর থেকে দেখো এখানে কিন্তু একটা ব্রিজ আমাদের পার হতে হয়, কিন্তু এটা একটা ছোট্ট ব্রিজ, এটা পার হওয়াটা মানে বেশি সময়ও লাগে না, এটা কোনো ব্যাপার নয়, এটা সাইড দিয়ে যায়। এইবার দেখো এই যেখান থেকে এই লাইট দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ওই সোনপুর না সোননগর কী একটা বলে ওই মেলা। এই দেখো দেখতে পাচ্ছ, আমি কিন্তু ক্লিপিংগুলো কেটে নিয়েছিলাম, ভাবছিলাম এই বুঝি শেষ, কিন্তু না, এটা কিন্তু র্যান্ডামলি চলছে। একটা ট্রেনের এতটা জায়গা জুড়ে যাওয়া মানে বুঝতে পারছো, আমি কিন্তু কেটে ভিডিওগুলো দিচ্ছি কন্টিনিউ। দেখো এত দূর পর্যন্ত এই মেলাটা কিন্তু চলছে, আর ওই দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে। আমি দেখে তো পুরো যে এত বড় মেলা হয়। তো যাই হোক কোনো একদিন সময় পেলে এটা দেখতে যাব। তো আমরা গোরখপুরে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। রাধে রাধে। আর আসতে না আসতেই এই যে এই ছোটো পাতাটা আমাকে ওয়েলকাম করলে, আমি খুব ভালো লাগলো। দেন আমি এসে ছোটো মার সাথে দেখা করতে উপরে এসেছিলাম, তো দেখলাম এখানে বেশ আমাদের মালি আঙ্কেল যিনি আছেন তিনি এসে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে, আবার এগুলোকে আবার প্ল্যান্ট লাগিয়ে দিয়ে গেছে, রিপ্ল্যান্ট করেছে, এটাকে একদম মানে গুছিয়ে দিয়েছে। তো দেখে বেশ স্বাদটাকে বেশ ভালোই লাগছিল। এরপরে আস্তে আস্তে এগুলোতে সব ফুল ধরে যাবে, আবার শীতকালে তো এটাই তো ভালো লাগা। তো যাই হোক সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর ভিডিওটা ভালো লাগলে আর একবার বলছি, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, ঠিক আছে? রাধে রাধে। আজকের মতন আসি, কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা।